আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমরা আরো একটা ছোট্ট ক্লাস নিয়ে চলে আসছি। যেখানে আমরা মূলত এই সিরিজের আমাদের মেইন কাজ হলো কেমিস্ট্রি সম্পর্কে ছোট, ছোট তোমাদের তথ্য জানানো এবং যেসব ভয়ভীতি বা যেগুলি তোমাদের পড়তে একটু কষ্ট হয় সেগুলি সহজ করে দেওয়া। তো থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পারতেছো আজকে মূলত আমরা পর্যায় সারণী নিয়ে একটু কথা বলব। তার কারণ স্টুডেন্টরা যখন কেমিস্ট্রি পড়তে যায় আরকি, তখন আরকি সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয় সেটা হলো পর্যায় সারণী নিয়ে। কি একটা ঝামেলা? সেটা হলো পর্যায় সারণী আমরা মুখস্থ করব। তো মুখস্থ করে আসলে কাজ কতটুক? সত্যি কথা বলতে পর্যায় সারণী মুখস্থ করে আমাদের বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী গুরুত্ব আছে। বাট যদি আমি একটু বাইরের কথা চিন্তা করি তাহলে কিন্তু পর্যায় সারণী আসলে এভাবে ধরে, ধরে ১ থেকে ৩০ পর্যন্ত মৌল বা এরকম মৌল কিন্তু মুখস্থ করানো হয় না। তবে যেহেতু আমাদের কারিকুলাম অনুযায়ী আমাদের পর্যায় সারণী মুখস্থ করা লাগবেই, সেহেতু আমাদের কি করা লাগবে? পর্যায় সারণী কেন মুখস্থ করব? এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের মনে আসেই। তো আমি মূলত আজকে তোমাদের কয়েকটা কারণ দেখাবো যে পর্যায় সারণী আসলে আমরা যদি মুখস্থ করি, তাহলে আমাদের কারিকুলাম অনুযায়ী আমাদের অনেকগুলি বেনিফিট পাওয়া যাবে। সো বেসিক্যালি আমরা আমাদের পড়ার মধ্যে থেকে এমন জিনিস একটু বের করে নিয়ে আসবো যেগুলো অ্যাকচুয়ালি পর্যায় সারণী মুখস্থ থাকলে আমাদের জানতে সুবিধা হয়। ওকে? তো এটার জন্য আমি একটু আগে পর্যায় সারণী এঁকে রাখছি। আমি কিন্তু অবশ্যই পুরা পর্যায় সারণী আঁকি নাই। আমি মূলত এখানে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত পর্যায় সারণী এঁকে রাখছি। এখন কথা হলো এই যে আমি পর্যায় সারণী মুখস্থ করি, বিভিন্ন গ্রুপের নাম মুখস্থ করি, এই যে প্রত্যেকটা গ্রুপের কিন্তু ইন্ডিভিজুয়াল নাম আছে। যেরকম গ্রুপ 14 কে অনেক সময় ড্রিম গ্রুপ বলা হয়, গ্রুপ 15 কে নিক্টোজেন বলা হয়, গ্রুপ 16 কে চ্যালকোজেন, গ্রুপ 17 কে হ্যালোজেন, তো এরকম বিভিন্ন নাম পাওয়া যায়। তো আমার না মূলত এইসব নিয়ে কথাবার্তা বলার এখানে কাজ না। বইয়ের জিনিস অবশ্যই আমি এখন এখানে কথাবার্তা বলব না। আমি এমন কিছু জিনিস দেখানোর চেষ্টা করব যেটা আগে তোমরা দেখো নাই এবং যেটা দেখলে তোমাদের মনে হবে হ্যাঁ, পর্যায় সারণী যদি আমরা মুখস্থও করি তাহলে মুখস্থ করার একটা সুবিধা আছে। ওকে? তো আমি মূলত এখানে গ্রুপ 14 এর যারা মৌল আছে এদের কয়েকটা যৌগর নাম লিখব। মানে আমি বলতে চাচ্ছি উম ধরো গ্রুপ 14 এর মধ্যে আমার আছে হলো কার্বন, সিলিকন এরা। তো আমি কার্বনের যদি হাইড্রেটের নাম লিখি তাহলে কি হবে? CH4, SiH4, SnH4 P4 PbH4। এখন বিভিন্ন যৌগের নাম মুখস্থ করতে গিয়ে কি আমাদের ঝামেলা হয় না? যেরকম CH4 এর আমরা একটা নাম জানি সেটা হলো মিথেন। তো এই নামটা আমরা একটু লিখি। CH4 এর আমরা নাম কি জানি? এটাকে কি নামে ডাকা হয়? এটাকে ডাকা হয় হলো মিথেন নামে। ওকে? আচ্ছা। এখন এটা তো আমাদের খুব নোন যে CH4 মিথেন বলা হয়। এই নামটা মূলত আসে হলো তার জন্ম পদ্ধতি বা সাধারণ উদ্ভূত পদ্ধতি থেকে। মানে কোথা থেকে তৈরি হয়েছে সেখান থেকে নামটা আসা। কিন্তু এরপর যে SiH4 আছে, GaH4 আছে, এই জিনিসগুলি কিভাবে আসে বা কেন আসবে? বা নাম কি হবে? দেখো SiH4 যে আছে এটাকে মূলত নামে ডাকা হয় হলো সিলেন। সিলেইন বলা হয় বা সিলেইন বলা হয়। তাহলে দেখো নামের মধ্যে কিন্তু ২ টা নামের মধ্যে কিন্তু একটা মিল আছে। সেটা কি? নামের শেষে ANE বলা হয়। ঠিক আছে? এখন তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে CH4 কে তাহলে কার্বেন বলা হয় না কেন? এটা তোমাদের কাছে কোয়েশ্চেন রেখে দিলাম। তোমরা একটু ঘাটাঘাটি করতে পারো কেন CH4 কে কার্বেইন বলা হয় না? আচ্ছা, এবার SiH4 কে কি বলা হয়? সিলাইন। এই যে নাম অনুযায়ী আমি পরের নামগুলি করব। ঠিক আছে? তো এই যে এটা আছে GaH4 এটাকে কি বলা হয়? আচ্ছা এখানে একটা একটু ভুল করছি আমি এখানে। সরি। এখানে GH4 না এখানে GeH4 হবে। আচ্ছা। এখন এই যে GeH4 আছে এটাকে নরমালি ডাকা হয় হলো জার্মেনিয়াম নামে। এইটার এখানে যৌগটার নাম কি হবে? এইটাকে মূলত বলা হয় জার্মেইন। এটাকে কি নামে ডাকা হয়? এটাকে নামে ডাকা হয় হলো জার্মেন। ওকে? এরপর SnH4 আছে। ঠিক আছে? SnH4 কে কি বলা হবে? এটার নাম কি? এটার নাম তোমরা সবাই জানো। এটাকে কি বলা হয়? স্ট্যানাম বলা হয়। তো এটার নাম যে এটাকে বলা হয় স্ট্যানেন। মানে আমি ব্যাপারটা বলতে চাচ্ছি দেখো তো এদের সবার নামের মধ্যে কিন্তু একটা মিল পাওয়া যায়। তো আমি যদি এই গ্রুপের একজনের নাম মনে রাখি তাহলে আস্তে কিন্তু আমি সবগুলির নামই এভাবে করে মনে রাখতে পারবো। হাইড্রেটের নামগুলি। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটার নাম হলো প্লাম্বাম। তো এটাকে নামে রাখা হয় হলো প্লামবেন। ওকে, তাহলে এটাকে কি নামে রাখা হবে? এটাকে রাখা হলো প্লামবেন নামে। আচ্ছা। তাহলে এইটা হলো আমাদের একটা গ্রুপের এরকম নাম। আমি আরেকটা গ্রুপের দেখাই। তোমাদের মনে হতে পারে খালি একটা গ্রুপের নামই কি এরকম হয়? না। এরপরে গ্রুপ 14 এর পর, গ্রুপ 14 এর পর কারা আসে? গ্রুপ 15। এখন গ্রুপ 15 এ কারা আছে?
গ্রুপ 15 যদি আমি হাইড্রাইটের কথা বলি তাহলে সর্বপ্রথম আমার কাছে যেটা আসবে সেটা হলো অ্যামোনিয়া বা NH3, এরপর PH3, এরপর ASH3, এরপর HBH3, এরপর BiH3। আচ্ছা, এখন কথা হলো এগুলির নাম কিরকম হবে। আচ্ছা দেখো তো, NH3 কে আমরা কি নামে রাখি? এটাকে বলা হয় অ্যামোনিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো NH3 কে আমরা বলি অ্যামোনিয়া। এবার PH3, এটার নাম হয়তো অনেকেই জানো, এটাকে বলা হয় কি ফসফিন বা ফসফাইন, যেটাই বলো না কেন। এখন তোমাদের মনে হতে পারে অ্যামোনিয়া নামের মধ্যে তো ফসফাইনের নামের কোনো মিল নাই। হ্যাঁ, মিল নাই, বাট এর পরের নামগুলি একটু আমরা দেখি তো। এরপর কি আছে? ASH3, আর্সেনিক থেকে যৌগ, এটাকে বলা হয় আরসাইন বা আরসিন, যেটাই বলো না কেন। এবার বলো তো উপরেরটার সাথে নিচেরটার নাম মিল পাইতেছো কিনা। এবার SbH3 আছে, SB কে মূলত বলা হয় স্ট্রেবিয়াম, স্ট্রিবিয়াম বা টিন বলি আমরা বা অ্যান্টিমনি বলি। ওকে, তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় কি স্ট্রিবাইন। এবং লাস্টে বিসমাথ, এটাকে বলা হয় বিসমুথাইন। তার মানে দেখো, এখানে যদি আমরা একই গ্রুপের মৌলগুলির নাম মনে রাখি তাহলে আমাদের একটা সুবিধাও আছে, আমরা কিন্তু এই নামগুলি পরেরগুলি খুব সহজেই মনে রাখতে পারবো। এবং NH3 এর মধ্যে হয়তোবা তোমরা জানো সবার এই উপরে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই NH3 এর মধ্যে সবার উপরে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো শুধু এটা না, এই যে কি বলতেছে এখানে একটা মুক্তজোড় থাকে। এটা কেন বললাম? ওই যে আমাদের সেম কথা আসে যে একটা গ্রুপের নাম কেন মুখস্থ করব। দেখো এটার উপরে মুক্তজোড় আছে, তাহলে এখানে ফসফরাসের উপরে থাকবে, এখানে আর্সেনিকের উপরে থাকবে, বি এর উপরে থাকবে, বি এর উপরে থাকবে। তো একই গ্রুপের নাম মুখস্থ করা কিন্তু আমাদের বেনিফিট অবশ্যই আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আচ্ছা এখানে একটু অন্যটা চলে আসলো। এবার দেখো, এবার একটু একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের পরে কি আছে? গ্রুপ 16। এখন গ্রুপ 16 এর আমার মৌলগুলি কে কে? অক্সিজেন, সালফার, তারপর আমার সেলেনিয়াম, টেলুরিয়াম। ওকে, আচ্ছা এবার দেখো, তোমরা হয়তোবা এই এই যৌগটা সবাই দেখে থাকবা, H2SO3, নামও জানো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। সেটা নামটা একটু বাজেভাবে লেখা হয়েছে, ধরো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, এরপর H2SO4, এটাকে কি নামে রাখা হয়? এটাকে ডাকা হয় কি সালফিউরিক অ্যাসিড নামে। ওকে, এখন আমার দেখার বিষয় কি, আমি কেন হঠাৎ করে অ্যাসিডের নাম নিয়ে আসলাম? অবশ্যই একটা কারণ আছে। দেখো তো, এই সালফারের নিচে কে আছে? সেলেনিয়াম। এখন একটা কাজ করি আমি, এরা একই গ্রুপের, কি বলছে দেখো তো, এখানে একই গ্রুপের নামগুলিও সিমিলার হয়েছে। আচ্ছা ঠিক আছে, যৌগগুলির সংকেত সিমিলার হয়েছে। ওকে, সেম নামগুলিও সিমিলার হয়েছে, যৌগগুলির সংকেত সিমিলার হয়েছে, এবং মুক্তজোড় কয়টা আছে এটাও সিমিলার হয়েছে। এবার সালফারের নিচে থাকে কে? সেলেনিয়াম। এবার যদি আমি সেলেনিয়ামের দুটো যৌগ লিখি মানে অ্যাসিড লিখি, তাহলে দেখো H2SeO3 এবং H2SeO4, এই দুইটা কিন্তু আমার সেলেনিয়ামের দুইটা অ্যাসিড। কার সাথে মিল করে রাখছি? সালফারের সাথে। তাহলে একই গ্রুপের হইলে অ্যাসিডের প্রকাশকও কিন্তু প্রায় সিমিলার হয়। এখন দেখো, এখানে এই যে H2SeO3 আছে, এটাকে কি নামে রাখা হয়? এটাকে বলা হয় সেলেনাস অ্যাসিড। এটাকে কি নামে রাখা হয়? এটাকে বলা হয় সেলেনাস অ্যাসিড, এবং এটাকে বলা হয় সেলেনিক অ্যাসিড। এখন মনে একটা কোশ্চেন আসতে পারে, নামের মধ্যে মিল কই পেলাম? দেখো তো, সালফিউরাস নামের শেষে আস আছে, সেলেনাস নামের মধ্যে আস আছে, মিল কোথায়? H2H2, সালফারের জায়গায় সেলেনিয়াম, O3O3 মিলল। এবার সালফিউরিক, অক্সিজেন আছে 4টা, দেখো সেলেনিক নামের শেষে ইক আছে, তাহলে অক্সিজেন এখানে 4টা। এবার
মনে হতে পারে শুধু কি এটাই, অন্য কারো ক্ষেত্রে এটা হয় না? আসো টেলুরিয়ামের ক্ষেত্রে দেখি। এই উপরেরটাকে বলা হবে টেলেনাস অ্যাসিড এবং নিচেরটাকে বলা হবে সরি হ্যাঁ টেলেরাস অ্যাসিড আর নিচেরটাকে বলা হবে টেলুরিক অ্যাসিড। তাহলে দেখো আস ইক এটা কিন্তু আমার এখনো আছে। তাহলে নামের মধ্যে কিন্তু আমার এখনো এখানে আস ইক আছে। তাহলে শুধু কি এটার মধ্যে? আমি আরেকটা একটু নিই। আসো। তোমরা হয়তোবা এখানে যে কটা অ্যাসিড আছে এইগুলির সাথে ওইভাবে পরিচিত না। তবে আমি এখন পরিচিত করব এবং এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা। দেখো এইখানে এই যে HClO4 আছে এটাকে বলা হয় পারক্লোরিক অ্যাসিড। এরপর উপরে যেটা আছে HClO3 এটাকে বলা হয় ক্লোরিক অ্যাসিড। HClO2 এটাকে বলা হয় ক্লোরাস অ্যাসিড। আর উপরে একবারে যেটা আছে এটাকে বলা হয় হাইপোক্লোরাস অ্যাসিড। উপরেটাকে কি বলা হয়? হাইপোক্লোরাস অ্যাসিড। ওকে, এখন এই নামগুলি কেন এরকম হলো এটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। তবে আমি মূলত যেটা চাচ্ছি এই ক্লাসে সেটা হলো পর্যায় সারণীতে একই গ্রুপে থাকলে বা একই পর্যায়ে থাকলে নাকি মিল পাওয়া যায় সেই মিলটা। এখন এটা তো Cl এর সাথে হুম, এখন দেখো তো Cl এর নিচে কে আছে? ব্রোমিন। Cl এর নিচে কে আছে? আয়োডিন। তাহলে মিল নাকি পাওয়া যায় দেখি? মিল নাকি পাওয়া যায়? এখন দেখো এই যে আমরা এই অ্যাসিডগুলি পাইলাম। এবার এখান থেকে যদি আমি একটু নামগুলি মানে Cl এর জায়গায় আমি পুরোটাই কপি করি। আচ্ছা না, কপি করা লাগবে না দেখো। HBrO, HBrO2, HBrO3 আর HBrO4 ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি খালি কি চেঞ্জ করছি? মাঝখানে Cl ছিল ওইখান থেকে Clটাকে ব্রোমিন দ্বারা রিপ্লেস করে জাস্ট নিয়ে আসছি। দেখো এই চারটা অ্যাসিড যেরকম দেখতে এই চারটা অ্যাসিড হুবহু সিমিলার দেখতে। যদি হুবহু সিমিলার হয় খালি ক্লোরিনের জায়গায় ব্রোমিন আসে তাহলে নামগুলিও কি চেঞ্জ হবে না? হালকা করে দেখো একবার উপরেরটার নাম কি ছিল? হাইপোক্লোরাস অ্যাসিড HClO। তাহলে HBrO এটার নাম কি হবে? হাইপোব্রোমাস অ্যাসিড। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে আচ্ছা। এরপর HBrO2 দেখো তো HClO2 হুবহু মিলে যাচ্ছে না? ওটার নাম কি? ক্লোরাস অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? ব্রোমাস অ্যাসিড। এরপর HClO3 ক্লোরিক অ্যাসিড। তাহলে এটাকে কি বলা হবে? ব্রোমিক অ্যাসিড। এরপর HClO4 এটাকে বলা হয় পারক্লোরিক অ্যাসিড। এটাকে বলা হবে পারব্রোমিক অ্যাসিড। নামের মধ্যে মিল পাইছো? একই গ্রুপের মৌল, একই গ্রুপের মৌলের যৌগ, নামের মধ্যে মিল, সংকেতের মধ্যে মিল। শুধু কি এটাই? না, আমি আরেকটা জিনিস দেখা একটু শেষ করব। শুধু এখানে HBrO আছে তাহলে দেখো তো আমি আয়োডিন নিয়ে কাজ করি। HiO, HiO2, HiO3, HiO4। দেখো এরাও কিন্তু এই আয়োডিনও কিন্তু আমাদের ব্রোমিন বা ক্লোরিন এদের গ্রুপে। তো এদের নামও কি সেম হবে? হ্যাঁ। এটা কি হবে? হাইপো আয়োডাস অ্যাসিড, আয়োডাস অ্যাসিড, আয়োডিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড। তো নাম কিন্তু এদের মধ্যেও সেম হচ্ছে। তার কারণ কি? এদের গ্রুপ সেম। ওকে। শুধু এখানেই না, এখান থেকে আমরা এই যৌগগুলির নাম জানলে কি আমরা অনেকগুলি যৌগের নাম দেখছি দেখো। এখানে ৪ টা, এখানে মোট ১২ টা। ওইখানে ছিল আমাদের ৫ টা, মানে ২০-২২ টা যৌগের নাম অলরেডি হয়ে গেছে। এছাড়া বাইরেও তো সহজ, সহজ যৌগগুলির নাম জানি। তো এইভাবে যদি আমরা পর্যায় সারণীটা একটু যদি জানতে চাই যে কেন আমরা মুখস্থ করব তাহলে কিন্তু আমাদের খুবই কাজে দেয়। আমাদের
পর্যায় সারণী মুখস্থ করার কিন্তু এই একটাই কারণ না। আরো অনেক কারণ আছে। ইলেকট্রন বিন্যাসেও কিন্তু পর্যায় সারণী মুখস্থ করলে মিল পাওয়া যায়। তো যাই হোক, আজকে মূলত আমরা পর্যায় সারণী মিল মানে মুখস্থ করলে বা গ্রুপের নাম বা পর্যায়ের নাম মুখস্থ করলে কেমনে আমাদের যৌগগুলির নাম মনে রাখতে সুবিধা হয় এটা আমরা দেখাইলাম। তো সবার যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার কইরো এবং সবাইকে আসসালামু আলাইকুম।